দেখো, ডলারের পতন ওরম ডাইরেক্টলি ম্যাপ যদি আমরা নাও করতে পারি, আমরা এটাও বলতে পারি যে আমেরিকান যে রেভিনিউ স্ট্র্যাটেজি আছে বা আমেরিকার যে ইকোনমিক স্ট্র্যাটেজি আছে তাতে তো একটা বড়সড় আঘাত ঘটবেই, ঘটতে বাধ্য। তার কারণটা হচ্ছে, দেখো একটা জিনিস বোঝো, ওটাকে সামনে রেখে আমেরিকা নিশ্চয়ই নিজের মতো করে কিছু ম্যাপিং করেছে, আমেরিকা নিজের মতো করে কিছু প্ল্যানিং করেছে। আমরা একটা বড় বাড়ি প্রমোটিং করলাম, তার নিচে 10টা দোকান ঘর বানালাম, সেই দোকান ঘরগুলো থেকে প্রতিটা থেকে তো একটা ভাড়া আসে। এবার 5টা দোকান ঘর হঠাৎ করে বললে আমরা সেই ভাড়া দেবো না, মানে বা আমরা ভাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তখন এই 5টা দোকান ঘরের যে ভাড়াটা ছিল সেটা অবশ্যই আমার কাছে একটা আঘাত। এবার সেটা হইতে পারে যে আমার বিরাট বিল্ডিং, আমার 50টা দোকান, তাই জন্য আমি আঘাতটা বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আঘাত তো সেটা তো অস্বীকার করা যায় না। এবার ভারতের কাছে আসতে চলেছে, মানে ডলারের যদি পতন হয় তাহলে কি বলা যেতে পারে যে ইন্ডিয়ান রুপির সুদিন আসছে? আমি এই জায়গাটাতে আসবো, তবে তার আগে আপনাদেরকে একটু বলি যে কোন কোন দেশের কাছে কি পরিমাণে সোনা রয়েছে। আমি একটু হিসেবটা দিই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে হচ্ছে ইউএস এর কাছে রয়েছে 8,133 টন সোনা, জার্মানির কাছে রয়েছে 3,351 টন সোনা, ইটালির কাছে রয়েছে 2,451 টন সোনা, এবং তারপরে অন্যান্য দেশগুলো রয়েছে। এই তিনটে দেশের নাম বললাম কেন, কারণ এই যে ইউএসএর থেকে জার্মানি আর ইটালি, তারাই কিন্তু একটা রিটার্নের জন্য তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, এবং যেটা হিসেব এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা পাচ্ছি, এই যে 3,351 টন জার্মানি সোনা, তার মধ্যে থেকে হয়তো 1200 টন, 1,200 টনের কাছাকাছি একটা সোনা রিটার্ন চাবার একটা ভাবনা চিন্তা এবং কথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে তাহলে কি ভারতীয় রুপির এবার সুদিন শুরু, কারণ আমরা কারণটাও একটু বলি। কারণ আমরা যে খবরটা পাচ্ছিলাম মার্কেট থেকে, যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্টেডি, এবং এই অপারেশন সিন্দুরের পরও ভারতীয় মার্কেট যথেষ্ট স্টেডি, এবং আমেরিকান ইনভেস্টাররা, বাইরের দেশের ইনভেস্টাররা, তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের দিকে ভীষণভাবে ঈর্ষান্বিত নজর দিচ্ছে। তোমাকে 4টে আমি ফ্যাক্টর বলছি, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি এটা ডাইরেক্টলি গোল্ডের সাথে ম্যাপ করো না, বাট আমি বলছি। ফার্স্ট, প্রচণ্ড রকমভাবে সাউথ আমেরিকায় ইনভেস্টমেন্ট বাড়ছে, রিয়েল এস্টেট থেকে শুরু করে এনার্জি সেক্টরে বাড়ছে, এবং আরও বেশি করে অটোমোবাইল সেক্টরগুলো মুভ আউট করছে ফ্রম আমেরিকা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেকেন্ডলি, প্রচণ্ড রকমভাবে ডেভেলপমেন্টাল ফান্ডগুলো মুভ আউট করছে টুয়ার্ডস আফ্রিকা। মারাত্মক রকমভাবে হেলথ কেয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট মুভ আউট করছে টুয়ার্ডস এশিয়া অ্যান্ড আফ্রিকা। আর শেষ কথা, গ্লোবাল ডিপ্লোম্যাটিক ট্রাস্ট ফ্যাক্টরটা আমেরিকা দিনের পর দিন হারাচ্ছে ডিউ টু ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। এবার পয়েন্টটা হলো, এই যে সোনা দানা নিয়ে যে আমরা আলোচনাটা করছি, এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে বিশ্বাস। আমি অমুক ব্যাংকে বিশ্বাস করি, আমি কারোর প্রমোশন করতে আসিনি, আমি এটা কথার কথা বলছি যে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি একটা ব্যাংক আছে ভারতবর্ষে, যে কিছু না হলে ব্যাংকের ওই ব্যাংকেই টাকা রাখলে অ্যাজ ইফ যেন টাকাটা বাড়ে, বাকি ব্যাংকে রাখলে বাড়ে না। এখানে একটা অদ্ভুত ব্যাপার যে সেই ব্যাংকের প্রতি যে আমাদের একটা আস্থাটা আছে, বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। ডেটল, যেমন ডেটল, ফেভিকল, তারপরে তোমার এই ব্যাংকগুলোকে বলি এগুলোর কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। সেম জিনিস, তার কারণটা হচ্ছে এখানে আমাদের ট্রাস্ট ফ্যাক্টরটা জেনারেশনস থেকে আসছে। ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে গ্লোবাল ডিপ্লোমেসিতে সেরকমই একটা জায়গা নিচ্ছে, যে জায়গাটার মধ্যে আমরা বলতেই পারি যে এমন একটা মানে সেকশনাল স্টেটাস আসছে যে ইন্ডিয়াকে লোকজন বিশ্বাস করতে শুরু করছে এতটাই যে তারা তাদের রিজার্ভসগুলো ট্রান্সফার করতে পারে টুয়ার্ডস। তাহলে ব্রিক্স মুদ্রা থেকে সরে এলো কেন ভারত? সরে তো আসেনি, এটাই একটা বোঝার জিনিস আছে, এটা একটা বোঝার জিনিস ভীষণ আছে। এই যে নেটফ্লিক্সের জামানায় না একটা খুব বড় প্রবলেম হয়েছে, সে প্রবলেমটা কি আমি তাকে বলি। আমি হচ্ছি সিনেমা হলের জামানার লোক, যেখানে বসে বসে হলে আমাকে দেখতেই হবে মানে 15 মিনিটে অমিতাভ বচ্চন বড় হওয়া, ঠিক আছে। নেটফ্লিক্সের জামানার লোকগুলো কি করে জানো তো, স্যাট করে স্লাইডারটাকে এগিয়ে নিয়ে অমিতাভকে বড় করে দেয়, হ্যাঁ, এবং তারপরে গিয়ে অমিতাভকে মারপিট করায়, তারপরে মেরে ফেলে। এবং সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু হতো না, আমরা সিনেমা হলে বসে থাকতাম 3.5 ঘন্টা, অমিতাভ বড় হতো, মারপিট করতে মারা যেত। সো এই যে দুটোর পার্থক্য, তাতে ধৈর্য বলে একটা ফ্যাক্টর আছে যেটা মানুষ হারাচ্ছে। ডিপ্লোমেসিতে না ধৈর্যটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর।
দুম করে একটা কারেন্সি রিপ্লেসমেন্ট কোনোদিন হতে পারে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কোনো একটা কারেন্সি রিপ্লেসমেন্টের জন্য অনেক সাইড এফেক্টস থাকে, অনেক সাইডে প্রসেস থাকে। একটা ড্রেসিং করার আগেও না দেখবে ভালো করে অ্যান্টিসেপটিক দিয়ে মুছে নেয় যাতে কোনো রকম কিছু না হয়, তারপরে আস্তে 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 সেই জায়গায় ড্রেসিংটা করে। পয়েন্টটা হচ্ছে দু তিনটে ফ্যাক্টরকে আমাদের লক্ষ্যে রাখতে হবে। একটা ফ্যাক্টর হচ্ছে বারংবার, এটা কিন্তু নরেন্দ্র মোদী স্টেটমেন্ট না, এটা কিন্তু পুতিনের স্টেটমেন্ট আমি বলছি, বারংবার ডোমেস্টিক কারেন্সির উপরে ভরসা রাখার কথা বলেছে ভ্লাদিমির পুতিন, কারেক্ট? ব্রিক্সের যেটা অফিসিয়াল স্টেটমেন্ট। বারবার ব্রাজিলের তরফ থেকে কি স্টেটমেন্ট এসছে যে আমরা চেষ্টা করব ট্রানজ্যাকশনটা ডোমেস্টিক মানিতে করতে। তার মানে কি হলো, ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমতে শুরু করেছে। দ্বিতীয় জিনিস কি বলছে? দ্বিতীয় জিনিস বলছে আমরা ইকোনমিক ডিটেলিং নিয়ে আরও বেশি কথা বলবো ইন ইন্ডিয়ান প্রেসিডেন্সি, মানে যেটা নেক্সট আসতে চলেছে। তারপরে হচ্ছে কিন্তু চাইনিজ প্রেসিডেন্সি। তার মানে একটা কিছুর প্রিলুড তৈরি হচ্ছে। এবার নট নেসেসারিলি সেটা ডিডলারাইজেশনটা দাম করে গিয়ে একটা ঘোষণা করে দেবে ডিডলারাইজেশন, না, এই প্রিলুডটা শুরু হয়ে গেল। আমি তোমার শোতেই বহুবার একটা কথা বলেছি যে ডিডলারাইজেশন কথাটাই কেউ শোনেনি। আজকের ডেটা দাঁড়িয়ে ডিডলারাইজেশন কিন্তু মানে বড় বড় থিঙ্ক ট্যাঙ্কদের অফিসিয়াল ডকুমেন্টে চলে এসছে। মানে মানুষ তো ছেড়ে দাও, সে তো সোশ্যাল মিডিয়া থেকেই পায়। বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক যারা বিশ্বের টপ থিঙ্ক ট্যাঙ্ক, তাদের অফিসিয়াল ডকুমেন্টে ডিডলারাইজেশন কথাটা চলে এসছে। কোথা থেকে আসছে? এটা তো ডিকশনারিতে আমরা ছোটো থেকে পড়ে বড় হয়নি। তার মানে দেয়ার ইজ সাম কাইন্ড অফ আ ডিসকাশন গোয়িং অন ইন সাম স্টেজ অর দি আদার। আরেকটা হচ্ছে প্রতিটা মানুষকে যদি কেউ ডিসরেসপেক্টফুলি কথা বলে, সেই দেশটা কিন্তু অটোমেটিক্যালি বিশ্বাস হারায়। সেটাই ট্রাম্পের ক্ষেত্রে ভীষণ মারাত্মক রকম ভাবে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান তারাই এই কথাটা ব্রাজিলের ক্ষেত্রে লাস্ট দিন যে স্টেটমেন্টটা করেছে, আননেসেসারি স্টেটমেন্ট করেছে, ব্রাজিলকে হিট করে বিভিন্ন দেশকে হিট করছে। বিভিন্ন কিসের এত এই যে বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপিয়ে দেওয়া, এটা বিভিন্ন দেশ চোখে দেখছে, সেটা বোধহয় এখন একটু বোঝার সময় এসেছে। স্বাভাবিক। আমি একটা অদ্ভুত সাইডটা দেখো, আজকে যদি ব্রিক্সের কোনো দেশে রিফিউজাল বা ইন্ডিয়া বলতো আমাদের সব রিজার্ভস আপনি ফেরত দিয়ে দিন, যেটা ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে। বহু দেশ যদি বলতো, যারা ব্রিক্সের সাথে রিলেটেড, চায়না বলতো বা কোনো না কোনো দেশ, রাশিয়া বলতো, কেউ না কেউ বলতো, তার মানে একটা দাঁড়াতো। আমি যদিও এদের রিজার্ভস আছে কিনা সেটা পরের কথা। দ্বিতীয় হচ্ছে মানে আমেরিকায় আছে কিনা সেটা পরের কথা। আমার কথা হচ্ছে কারা ফেরতটা চাইছে? ইউরোপিয়ান ইউনিয়নের কিছু লোকজন যারা ট্রাম্পের সব থেকে কাছের বলে তারা ক্লেম করতো, G7 গিয়ে গলা জড়াজড়ি করে তারা ছবি তুলেছে। তারা কি বলছে? তারা বলছে আমরা টাকাটা ফেরত দেবো, লেটস ব্রিং ব্যাক আওয়ার গোল্ড। এই কথাটা বলার ইন্ডিকেশনটাই হচ্ছে আই ডোন্ট ট্রাস্ট ইউ মাচ। ডিপ্লোমেসিতে না সবাই সব কথা উভয় বলেন। দেখো, ডোনাল্ড ট্রাম্পের মতো সরল সিধে মিষ্টি লোক তো ডিপ্লোমেসিতে কমই থাকে, যে রেগে গেলে টুইট করে দেয়, হ্যাঁ, আর একটু খেপে গেলে কিছু একটা বলে বসে ধুমধাম করে একে ওকে কোট পড়া নিয়ে একটা রাষ্ট্রপ্রধানকে গালিগালাজ করতে শুরু করে দেয়। এটা তো সবাই এরকমভাবে ডিপ্লোমেসিটা করে না। আর ট্রাম্পকে বুঝতে হবে বাকি দেশের রাষ্ট্রপ্রধান না, কিন্তু তাদের দেশের রাষ্ট্রপ্রধান। হতে পারে দেশটা ছোট, হতে পারে দেশটা যুদ্ধে লিপ্ত, তাদের দেশের রাষ্ট্রপ্রধান তারা। সুতরাং এই তাদেরকে সম্মান দেওয়াটাও কিন্তু তার চেয়ারকে বলা।